বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি। আজকে আমরা বিশেষ করে অনার্স প্রথম বর্ষ যে কোনো সাবজেক্টে যাদের মাইক্রো ইকোনমিক্স আছে তাদের জন্য আজকের ক্লাসটি প্রযোজ্য। আমরা আছি কস্ট ফাংশন বা ব্যয় অপেক্ষক, খরচ অপেক্ষক বা ব্যয় অপেক্ষক এর দুটি টপিক নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমটা হলো এমসি ও এসি, অথবা এসিও আগে হতে পারে। এসি এবং এমসির মধ্যে সম্পর্ক, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক বা ব্যয় রেখার মধ্যে সম্পর্ক, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপরে আলোচনা করব এসএসি, স্বল্পকালে গড় ব্যয় রেখা থেকে কিভাবে দীর্ঘকালে এলএসি, লং রানে এসি কিভাবে পাওয়া যায়, শর্ট রানে এসি থেকে কিভাবে লং রানে এসি পাওয়া যায়, স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে কিভাবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায়, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো এসি এবং এমসির মধ্যে সম্পর্ক। প্রশ্নগুলি বিভিন্ন সালে পরীক্ষায় আসে, সুতরাং মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে এসি ও এমসির সম্পর্ক। এসি আর এমসি নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তারপরও আমি একটু শুরু করি। যদি আমরা ধরি টিসি বা সি ইকুয়াল টু, তাহলে এখানে কয়টা অংশ থাকে, এটা যা থাকুক, আমরা একটা ফাংশন ধরি, ফাংশন অফ কিউ। এটা হলো মোট ব্যয়। তাহলে এসি কিভাবে পাবো, টিসি বাই কিউ। আর এমসি কিভাবে পাবো, ডিটিসি বাই ডি কিউ। অর্থাৎ এটাকে ভাগ করলে পাওয়া যাবে এসি, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যায় গড় ব্যয়, আর মোট ব্যয়কে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় এমস। এটা এরকমও বলা যায় ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করলে খরচও বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি করলে খরচও বৃদ্ধি পায়। এই দুইটার যে অনুপাত সেটাকে বলে প্রান্তিক খরচ। অথবা বলা যায় অতিরিক্ত এক একক উৎপাদন বৃদ্ধি করলে মোট খরচের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক খরচ। প্রান্তিক মানে শেষের যে খরচটা, শেষ এককের জন্য খরচ যতটুকু বাড়ে তাকে বলে প্রান্তিক খরচ। আর মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে গড় খরচ। যেমন যদি মোট খরচ হয় 100, উৎপাদন যদি করি আমরা 10 একক, তাহলে গড় খরচ হবে কত, 10, এরকম। আবার উৎপাদন যদি 2 একক বৃদ্ধি করার জন্য খরচ যদি মনে করি 30 একক বৃদ্ধি পায়, তাহলে প্রান্তিক খরচ হবে কত, 15। তাহলে 2 একক উৎপাদন বৃদ্ধি করলাম, এই জন্য আমার খরচ বাড়লো 30 টাকা, তাইলে প্রান্তিক খরচ হবে 15। বা এটা যদি 3 একক হয় তাহলে প্রান্তিক খরচ হবে 10। উৎপাদন বাড়লো 3 একক, খরচ বাড়লো 30 একক, তাইলে প্রান্তিক খরচ হবে 10। যা হয় সেটা, যাই হোক। তাহলে আমরা প্রথমে গড় খরচ আর প্রান্তিক খরচের ধারণাটা দিব, তারপরে দুইটা সম্পর্ক, গাণিতিক ভাবেও সম্পর্ক আলোচনা করা যায়। আমরা আজকের আলোচনায় গাণিতিকে যাব না, আমরা শুধু জ্যামিতিক আলোচনাটা করব। এটা হলো উৎপাদনের পরিমাণ, এটাতে হলো খরচ, আমরা দেখাবো এসি আর এমসি, অথবা শুধু সি লিখলেও হবে, খরচ। তাহলে এসি এবং এমসি এই সম্পর্ক আলোচনা করতে গেলে আমাদের প্রথম
এরকম দুইটা রেখা আঁকতে হবে। এসি রেখা ইউ আকৃতি, এটা হলো এমসি রেখা। ইউ আকৃতির এসি রেখা আঁকবো। এটার যে সবার নিচু বিন্দুটা আছে, সর্বনিম্ন বিন্দু, সে বিন্দু দিয়ে এমসি যাবে। এটা হলো এমসি, প্রান্তিক ব্যয়, এটা হলো গড় ব্যয়। এই একটা বিন্দু, এটা আমরা মনে করলাম Q5। এর আগে আছে আরো দুইটা, আমরা দেখাই। Q2, Q3, Q7 আরো আছে। এখানে একটা বিন্দু দিই। তাইলে প্রথম আমরা দুইটার সংজ্ঞা দিলাম, এসি কাকে বলে, এমসি কাকে বলে। দুইটা রেখা আঁকবো, আঁকার পরে আমরা এখন দুইটার মধ্যে কি সম্পর্ক। মূলত এসি এবং এমসির মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুইটা রেখা কাছাকাছি। এর একটা কারণ আছে, কারণ হলো এসি রেখাও আমরা টিসি থেকে পেয়েছি, এমসি রেখাও টিসি থেকে পেয়েছি। তোমরা দেখছো একটু আগে আমি গাণিতিকভাবে দেখিয়েছিলাম কিভাবে টিসি থেকে এসি এবং এমসি পাওয়া যায়। তাইলে টিসি থেকে যেহেতু এসি পাওয়া যায়, টিসি থেকে আমরা কি পাই, এসি পাই, টিসি থেকেই আমরা এমসি পাই। এখন এই দুটার মধ্যে সম্পর্কটা কেমন, এইটারে যদি আমরা মা বাবা ধরি, তো এই মা, এই মা থেকে কি আসলো, এসি, এসি মনে করি বোন, এমসি মানে কি ভাই। তাহলে আমরা এখন এই ভাই বোনের মধ্যে কি সম্পর্ক, তাহলে আমরা বলছি এই দুইটার মধ্যে সম্পর্কটা, এইটা থেকে যেহেতু দুইটা জিনিস পাওয়া গেছে, সুতরাং এই দুইটার বৈশিষ্ট্য কাছাকাছি হবে, দুইটার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে, পার্থক্য খুব একটা হবে না। যেহেতু একই মা বাবা থেকে তারা এসেছে, এই জন্য তাদের মধ্যে খুব একটা পার্থক্য হবে না। কিছু কিছু বৈশিষ্ট্য মা বাবার মতোই হবে, চেহারা, আকৃতি বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হয়, এই জন্য পার্থক্য খুব একটা থাকবে না, ভালো সম্পর্কটাই খুব একটা কাছাকাছি থাকে। তাহলে কাছাকাছি সম্পর্ক দেখো, এই বিন্দুর আগ পর্যন্ত, Q5 উৎপাদনের আগ পর্যন্ত, এটা ধরলাম আমরা 50 একক উৎপাদন। এই 50 একক উৎপাদনের আগ পর্যন্ত গড় ব্যয় ধীরে ধীরে কমে, প্রান্তিক ব্যয়ও ধীরে ধীরে কমে। এখানে প্রান্তিক ব্যয়টা বেশি কমে দেখে নিচে, তাহলে এখানে কিন্তু এসিটা বড়। তাহলে একটা নির্দিষ্ট অবস্থার আগ পর্যন্ত এসি গ্রেটার দেন এমসি, এসিও কমে, এমসিও কমে বা হ্রাস পায়, কিন্তু এসি এমসির চেয়ে বেশি থাকে, অথবা এমসি বেশি হ্রাস পায়, এটা বললাম। এর আগে আমরা দেখছি Q3 অবস্থায়, অর্থাৎ 30 একক উৎপাদন ধরলাম, এই উৎপাদন স্তরে এমসিটা, এই যে এমসিটা সর্বনিম্ন অবস্থায় চলে আসে, সর্বনিম্ন অবস্থায় চলে, অর্থাৎ এসি সর্বনিম্ন ই বিন্দুতে, এমসি সর্বনিম্ন এফ বিন্দু। তাহলে ই বিন্দুর আগেই, অর্থাৎ এসি সর্বনিম্ন হওয়ার আগে এমসি সর্বনিম্ন হয়ে যায়, এটা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ সম্পর্ক। তাহলে প্রথম হলো এটাও কমে, এটাও কমে, এসি বেশি থাকে, এমসি কম থাকে, এমসির তুলনায় এসি বেশি থাকে, এটা গেল। এরপরে আমরা বলবো এসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছার আগেই এমসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে যায়, যেমন এফ বিন্দুতে এমসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, আর ই বিন্দুতে এসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। এরপরে হলো এসি যখন সর্বনিম্ন, তখন এসি কে এমসি নিচের দিক থেকে সেট করে, এই যে সেট করো, নিচের দিক থেকে সেট করো, এখানে কি এসি সমান সমান এমসি, এই জায়গায় এসি আর এমসি পরস্পর, যেহেতু দুইটা রেখা সেট করে, সুতরাং এসি আর এমসি সমান হতে বাধ্য। এরপরে এসি বাড়ে, এমসিও বাড়ে, কিন্তু এসি গ্রেটার, এখানে কি হয়, এমসি গ্রেটার দেন এসি, এসির তুলনায় এমসি বেশি হারে বাড়ে বা এমসি এসির থেকে বেশি থাকে। তাহলে আমরা কয়টা সম্পর্ক পেলাম, প্রথম দিকে এসি কমে, এমসিও কমে, এরপরে একটা বিন্দুতে গিয়ে এসি আর এমসি সমান হয়,
এসি সর্বনিম্ন হওয়ার আগেই এমসি সর্বনিম্ন হয়ে যায়। ওই নির্দিষ্ট বিন্দুর পরে, দ্যাট মিনস যেখানে এসি সর্বনিম্ন হয় তারপরে গিয়া এসিও বাড়ে, এমসিও বাড়ে, কিন্তু এসি থেকে এমসি বেশি হারে বাড়ে। তাহলে এই বিন্দুর আগ পর্যন্ত এসি আর এমসির যে সম্পর্ক, এর পরে গিয়ে এই দুইটা সম্পর্ক উল্টে যায়। এখানে এসি ছিল বড়, এমসি ছিল ছোট। এই বিন্দুর পরে এমসি হয়ে যায় বড়, এসি হয়ে যায় ছোট। আর এই বিন্দুতে এসি যখন সর্বনিম্ন তখন এসি আর এমসি সমান। তাহলে আমরা এখানে চারটে সম্পর্ক পাই। এই একটা, দুইটাই কমে, এসি গ্রেটার দেন এমসি। এসি যখন সর্বনিম্ন দুইটা সমান, এসি সর্বনিম্ন হওয়ার পূর্বেই এমসি সর্বনিম্ন হয়ে যায়। এসি সর্বনিম্ন হওয়া অর্থাৎ যেখানে দুইটা রেখা ছেদ করে তারপরে গিয়ে এসি এবং এমসি দুইটাই বাড়ে বা দুইটাই ঊর্ধ্বগামী, এখানে এমসিটা এসির চেয়ে বেশি থাকে। এই হলো মোটামুটি এসি এবং এমসির সম্পর্ক। এইটুকু সুন্দর করে আমরা চিত্র এঁকে নিজের মতো করে এই চারটা পয়েন্ট দিয়ে লিখে দিলে ইনশাল্লাহ আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে গেল আমাদের এসি এবং এমসির মধ্যে যে সম্পর্ক সেটা। এরপরে আমরা আসি 2 নম্বর প্রশ্ন নিয়ে। 2 নম্বর প্রশ্নে কি ছিল? এসি থেকে এসএসি থেকে কিভাবে এলএসি পাওয়া যায়? স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে কিভাবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায়? এসএসি থেকে এলএসি, স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে কিভাবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায়? তাহলে আমরা এটাও একটা চিত্রের মাধ্যমে আলোচনা করি। তাহলে আমরা প্রথমে বলি যে অনেকগুলি এসএসসি রেখা থেকে এলএসি রেখা পাওয়া যায়। এটা হলো প্রথম কথা। এসএসসি রেখা থেকে এলএসি রেখা পাওয়া যায়। এসএসসি মানে কি? শর্ট রান, শর্ট রানে এসি, স্বল্পকালীন এসি। অনেকগুলি স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায়। এটা আমরা মনে রাখি। এসএসসি রেখা আমরা আঁকি, 3টা আঁকবো। আমি অনেকগুলি বলছি, 3টার বেশি আঁকবো না। SAC1, SAC2, SAC3। LAC। প্রথম এসএসসি রেখা হলো এটা। এটা হলো এই 3টা এসএসসি রেখা 3টা প্লান্টের সাথে জড়িত। প্লান্ট আমরা মার্কেটে অর্থাৎ বাজার যেখানে আলোচনা করা হয় সেখানে প্লান্ট নিয়ে আলোচনা করা হয়। সেখানে প্লান্ট আছে, ফার্ম আছে, শিল্প আছে। প্লান্ট হলো উৎপাদনের সর্বনিম্ন একক। প্লান্ট কি? উৎপাদনের একটা কৌশল, যেখানে কিছু শ্রম থাকে, কিছু মূলধন থাকে, কিছু ম্যাটেরিয়ালস থাকে। এই যে একটা আয়োজন, এটাকে বলে প্লান্ট। উৎপাদনের সর্বনিম্ন একক। সেখানে মূলধন কত থাকে, সেখানে লেবার কয়জন থাকে, ফার্মের কি সুযোগ সুবিধা থাকে, ওইগুলি বোঝা যায়। তাহলে একটা প্লান্টের সাথে এক এক রকম খরচ জড়িত। প্লান্ট যত ছোট হবে খরচ তত বেশি হয়ে যাবে, আবার প্লান্ট যত বড় হবে খরচ তত বেশি হতে পারে, কম হতে পারে। যাই হোক, এটা একটা বিতর্কিত বিষয়। তাহলে আমরা বললাম যে সবচেয়ে ছোট ফার্মের সাথে জড়িত এসএসসি রেখা, এটা প্লান্টের সাথে জড়িত। এখন এই প্লান্টগুলি আস্তে আস্তে যখন উৎপাদন যায় তখন প্লান্ট বাড়াইতে হয়। উৎপাদনের বৃদ্ধির সাথে সাথে, আয়তন বৃদ্ধির সাথে সাথে প্লান্টের আকারও বাড়াইতে হয়। সেক্ষেত্রে একটা অবস্থা পর্যন্ত যত আমরা উৎপাদন বাড়াবো আর প্লান্ট বাড়াবো ততই খরচটা কমতে থাকে। তাহলে আমরা দেখলাম Q1 উৎপাদন করতে সময় এসএসসি রেখার এ বিন্দুতে এলএসসি রেখা স্পর্শ করছে।
কিন্তু এই রেখাটা সর্বনিম্ন বিন্দু লিট যদি দীর্ঘকাল না হতো, স্বল্পকালে এখানে সে উৎপাদন করত, কিন্তু দীর্ঘকালে সে এখানে উৎপাদন করে। আরো কিন্তু এরকম আরো এসএসসি রেখা আছে, এখানে আছে। তাহলে বলা হয়েছে, এটাকে বলা হয়েছে কাম্য প্লান্টের সাথে জড়িত এসএসসি রেখা, যেই এসএসসি রেখা দিয়ে উৎপাদন করলে খরচ সবচেয়ে কম হবে, এই জন্য এটা এসএসসি রেখার সর্বনিম্ন বিন্দু। তাহলে এসএসসি 2 রেখার সর্বনিম্ন বিন্দু ভিতে স্বল্পকালেও উৎপাদন হয়, দীর্ঘকালেও উৎপাদন হয়। এর আগে যে প্লানগুলি আছে, এই প্লানগুলির নিম্নগামী অংশে এলএসসি রেখা স্পর্শ করে। যেমন এটা নিম্ন বিন্দু, এটা তাহলে এই বিন্দুতে উৎপাদন করলে এটা হলো কি নিম্নগামী অংশ, এটার সর্বনিম্ন বিন্দু হলো এটা, কিন্তু এলএসসি রেখা স্পর্শ করছে এখানে। তাহলে আমরা একটা বিষয় সিদ্ধান্তে আসি, কাম্য প্লান্টের পূর্ব পর্যন্ত এসএসসি রেখাগুলির নিম্নগামী অংশে এলএসসি রেখা স্পর্শ করে। কিছু জিনিস মনেও রাখতে হবে, কাম্য প্লান্টের আগ পর্যন্ত এসএসসি রেখার নিম্নগামী অংশে এলএসসি রেখা স্পর্শ করে। যেমন এই রেখাটার নিম্নগামী অংশে করেছে, এই রেখাটারও নিম্নগামী অংশে করেছে, আর কাম্য প্লান্টের সর্বনিম্ন বিন্দুতে এলএসসি রেখা স্পর্শ করে। দুইটা জিনিস হয়ে গেল, কাম্য প্লান্টের আগ পর্যন্ত এসএসসি রেখার নিম্নগামী অংশে এলএসসি স্পর্শ করে, কাম্য প্লান্টের সর্বনিম্ন বিন্দুতে এলএসসি এসএসসি কে স্পর্শ করে। এই কাম্য প্লান্টের পরে এলএসসি স্পর্শ করে এসএসসি রেখাগুলির ঊর্ধ্বগামী অংশ, যেমন এটার ঊর্ধ্বগামী অংশ, এখানেও কিন্তু একটা আছে ঊর্ধ্বগামী অংশ, এটা সর্বনিম্ন বিন্দু, স্পর্শ করলে ঊর্ধ্বগামী অংশ। তাহলে কাম্য প্লান্টের পরে এলএসসি রেখা এসএসসি রেখাগুলির ঊর্ধ্বগামী অংশে স্পর্শ করে, কাম্য প্লান্টের পূর্বে এলএসসি রেখা এসএসসি রেখার নিম্নগামী অংশে স্পর্শ করে। কাম্য প্লান্টের ক্ষেত্রে এলএসসি রেখা এসএসসি রেখার সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে। এই স্পর্শ বিন্দুগুলি যোগ করলে যে রেখাটি পাওয়া যায় সেই রেখাকে বলা হয় এলএসসি রেখা। এইভাবে আমরা অসংখ্য এসএসসি রেখার বিভিন্ন বিন্দুগুলি যোগ করে যে বিন্দুগুলিতে এলএসসি রেখা স্পর্শ করে, সেক্ষেত্রে যে রেখাটা পাওয়া যায় সেই রেখাটাকে বলে এলএসসি রেখা। অর্থাৎ আমরা এসএসসি রেখা থেকে এলএসসি রেখা পেতে পারি। কাম্য প্লান্টের সর্বনিম্ন বিন্দুতে এলএসসি এসএসসি কে স্পর্শ করে, একটা পয়েন্ট। কাম্য প্লান্টের সর্বনিম্ন বিন্দুতে এলএসসি রেখা এসএসসি কে স্পর্শ করে, মনে রাখো। কাম্য প্লান্টের পূর্ববর্তী অংশে উৎপাদন স্তরে এলএসসি রেখা এসএসসি রেখাগুলির নিম্নগামী অংশে স্পর্শ করে। কাম্য প্লান্টের পরে এলএসসি রেখা এসএসসি রেখাগুলির ঊর্ধ্বগামী অংশে স্পর্শ করে। এই সমস্ত স্পর্শ বিন্দুগুলি যোগ করে আমরা এসএসসি রেখা থেকে এলএসসি রেখা পেয়ে থাকি। অর্থাৎ কাম্য প্লান্টের আগে এলএসসি এসএসসি রেখার নিম্নগামী অংশ, যেখানে এলএসসি এসএসসি কে স্পর্শ করে, কাম্য প্লান্টের সর্বনিম্ন বিন্দুতে, কাম্য প্লান্টের পরে এসএসসি রেখার ঊর্ধ্বগামী অংশে এলএসসি রেখা এসএসসি রেখাগুলিকে স্পর্শ করে। এই যে স্পর্শ বিন্দুগুলি, এই সবগুলি স্পর্শ বিন্দু যোগ করে আমরা মূলত এলএসসি রেখা অঙ্কন করতে পারি। এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্নের জবাব। প্রথম আমরা এসএসসি কাকে বলে লিখতে পারি, স্বল্পকালে মোট যে ব্যয় আছে সেই ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যায় এসএসসি, অর্থাৎ স্বল্পকালে গড় ব্যয়। সেখানে পরিবর্তনশীল ব্যয় থাকবে, স্থির ব্যয় থাকবে। আর এলএসসি রেখা হলো দীর্ঘকালে মোট ব্যয়কে আমরা মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে দীর্ঘকালে গড় ব্যয়। দীর্ঘকালে আমরা জানি সব ব্যয় পরিবর্তনশীল ব্যয়, দীর্ঘকালে স্থির ব্যয় বলতে কিছু থাকে না। তাহলে এসটিসি যদি আমরা বলি, সেখানে কি থাকবে, দুইটা অংশ থাকবে, একটা সি নট থাকবে আর একটা কি থাকবে, সি ইজ এ ফাংশন অফ কি, এটা হলো স্থির। আর তাহলে এসএসসি হলে কি হবে, সি নট বাই কিউ প্লাস
সি কিউ বাই কিউ এটা, আর এল এসি কি থাকবে, শুধু এই যে পরিবর্তনশীলটা থাকবে সি কিউ বাই কিউ। তাহলে এখানে দুইটা অংশ থাকবে, একটা থাকবে স্থির আর একটা থাকবে পরিবর্তনশীল, আর এখানে সবটাই পরিবর্তনশীল। এটা কিন্তু এটা হচ্ছে ছোট হবে তা না, এটা টোটালটা এটা হচ্ছে বড় হতে পারে। এই দুইটা মিলে যদি 50 হয়, এই দুইটা মিলে 100 হতে পারে, সেটা কোনো বিষয় না, কম হতে পারে, বেশি হতে পারে, সমান হতে পারে। তাহলে আমরা বলবো এসএসসির মধ্যে দুইটা অংশ থাকবে, একটা স্থির একটা পরিবর্তনশীল, আর এখানে কোনো স্থির থাকবে না, এই দুইটা মিলাই পরিবর্তনশীল হবে। সুতরাং এটা থেকে এটা ছোট হবে এমন ভাবার কোনো কারণ নাই। এই দুইটা যোগ করলে যদি 50 হয়, এই দুইটা যোগ করলে 60 হতে পারে, বেশি হতে পারে, আবার কম হতে পারে, সেটা নিয়ে বিতর্কের কিছু নাই। তাহলে আমরা স্বল্পকালীন গর্ভের রেখা থেকে কিভাবে দীর্ঘকালীন গর্ভের রেখা পাওয়া যায়, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে পড়লাম গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক, অথবা কিভাবে গড় ব্যয় থেকে প্রান্তিক ব্যয় পাওয়া যায়, এমনও হতে পারে। যাই হোক, ওইভাবে আসে নাই কখনো, সম্পর্কটাই এসেছে। তাহলে দুইটা প্রশ্ন, এসিএমসির সম্পর্ক আলোচনা কর, সহজ প্রশ্ন। তারপরে এসএসসি থেকে অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে কিভাবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায়। তাহলে দুইটা প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম, সলভ করলাম। পরবর্তীতে এ সম্পর্কিত আরো কিছু প্রশ্ন আছে, সেটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই প্রত্যাশা আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।